জামায়াতের আমির অসুস্থ হলেন, মঞ্চে পড়ে গেলেন। আবার তিনি ফিরে উঠলেন। আবারও তিনি সাংগঠনিক কাজ শুরু করলেন, কিন্তু আবারও অসুস্থ হয়ে গেলেন। শেষ পর্যন্ত ভয়ঙ্কর রকম অসুস্থতা দেখা দিল, তার হার্টে ব্লক দেখা দিল। সবাই, সংগঠন, পরিবার, দেশের মানুষ, সাধারণ মানুষ সবাই বলল তাকে বিদেশে পাঠানোর জন্য। তিনি এক কথায় বললেন, আমি বিদেশে যাব না, চিকিৎসা এই দেশেই করব। তার কিছুদিন পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে গেলেন। তিনি নিয়মিতভাবে আওয়ামী লীগের সময় যেভাবে সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ড, সিঙ্গাপুর চিকিৎসা করাতেন, একইভাবে তিনি সস্ত্রীক সিঙ্গাপুরে ছুটে গেলেন, থাইল্যান্ডে ছুটে গেলেন। সেখানে চিকিৎসা করে তিনি দীর্ঘদিন পর দেশে ফিরে আসলেন। ফিরে আবার তিনি হাসপাতালেই ভর্তি হলেন, ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলেন। আমরা ভেবেছিলাম বড় কোনো অসুখ হয়েছে। হ্যাঁ, মির্জা ফখরুলের বড় ধরনের অসুখ হয়েছে। কি হয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, সে বিষয়টি আসলে অনুসন্ধানযোগ্য। শরীরে নয়, তার মনে, মগজেও অসুস্থতা দেখা দিয়েছে। ২৪-এর আন্দোলনের পর, অর্থাৎ ৫ই আগস্টের পর আমরা কিছুদিন যেতে না যেতেই খেয়াল করেছি রব উঠেছে, দেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে। এসব ইস্যুতে ভারত ছিল সরব। তারপরেই সফট উঁকি মারা আওয়ামী লীগ, যারা সফট ফ্যাসিস্ট, তারা মুক্তিযুদ্ধের ইস্যুটিকে সামনে আনলো। সামনে এনেই নানান রকম কথা বলতে লাগলো। ছাত্রলীগ, ছাত্র শিবির যদি রাজনীতি করে, ছাত্রলীগ কেন করতে পারবে না? জামায়াত গণহত্যা করেছে, হাসিনা গণহত্যা করলে সমস্যা কি? হাসিনাকে কেন ক্ষমা চাইতে হবে? এরকম ইস্যুতে তারা সরব আনতে লাগলো। এরপরে ২৪-এর আন্দোলনকে ছোট করার জন্য, মেলাইন করার জন্য, হেয় করার জন্য মুক্তিযুদ্ধকে সামনে আনলো। মুক্তিযুদ্ধ বড় নাকি ২৪ বড়, এটা নিয়ে কিছুদিন ক্যাচাল চলল। এরপরেই এই জিনিসটি আস্তে আস্তে বিএনপির ভিতরে ছড়াতে লাগলো, যা শুরু করলো ফজলু, হাবিবুর রহমান হাবিবের মতো লোকেরা। এরপর আসলো চাঁদাবাজির ইস্যু, বিএনপি নেতাদের নানান দুর্বলতা। এই দুর্বলতা ঢাকতে তারা এনসিপি নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ, জামায়াতের নেতৃবৃন্দকে আক্রমণ করতে শুরু করলো। এই আক্রমণের কারণ কি জানেন? তাদের যে দুর্বলতা আছে, তারা যে আওয়ামী লীগের সরকারের সাথে আঁতাত করেছে, এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা আগে আগে আক্রমণ শুরু করে দিল। এই আক্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যদি জামায়াতের সাথে আগের মতো জোট হয়ে যায়, যদি এনসিপির সাথে আগের মতো জোট হয়ে যায়, এনসিপি যে আসনগুলোতে নমিনেশন চাইবে, সে আসনগুলোতে বিএনপির লোকেরা নমিনেশন পাবে না। জামাত যে আসনগুলোতে নমিনেশন চাইবে, সে আসনগুলো তো বিএনপি পাবে না। বিএনপির ওই লোকরাই, যারা দেখছে আমার আসনে তো দেখা গেছে যে বরকতুল্লাহ বুলুর আসনে ধরেন এনসিপি নেতা হামিম, এখন সেখানে যদি এনসিপি নেতা নমিনেশন চায়, বরকতুল্লাহ বুলু কি নমিনেশন পাবে? পাবে না। ঠিক একইভাবে আসিফ মাহমুদের আসনে যে বিএনপি নেতা, আসিফ মাহমুদ যদি কুমিল্লা থেকে আসন চায়, বিএনপি না দিয়ে পারবে? যদি জোট হয়, তাহলে সেখানকার বিএনপির নেতা, তারা এর আগেই এনসিপির সাথে দূরত্ব করতে শুরু করে দিল, যেন কোনো রকম জোট না হয়। এভাবেই তাদের মধ্যে অসুস্থতা ভর করতে চাইল। সেই অসুস্থতা এসে পড়লো এখন মির্জা ফখরুল ইসলামের উপরে। মির্জা ফখরুল ইসলাম ব্যাংককে গিয়েছেন, চিকিৎসা করিয়েছেন, দেশে এসেছেন, আবার সেই দামি হাসপাতাল। যদিও এই চিকিৎসা কি বাংলাদেশের মানুষ নিতে পারে? বিএনপির দলের গরিব নেতাকর্মীরা, সব নেতাকর্মীরা গরিব না, মানে সব নেতাকর্মীদের এই চিকিৎসা, এই মানের চিকিৎসা নেওয়ার সামর্থ্য কি আছে? এখন মির্জা ফখরুল হাসপাতাল থেকে ফিরেই, নাকি হাসপাতাল থেকে জ্ঞান ফিরেই তিনি এই উৎপাত শুরু করে দিয়েছেন। মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। এর আগে 5ই আগস্ট না, 8ই আগস্ট, মানে ইউনূস যেদিন শপথ নিয়েছেন, সেই দিন সকালে মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেছেন যে শেখ মুজিব তো আমাদের নেতা ছিল, তার মূর্তিগুলো ভেঙে ফেলছে, আমার কাছে খারাপ লাগছে। এভাবে বলেছে না? বলেছে। এই যে তার আওয়ামী লীগকে ধারণ করা, এখন হুট করে তিনি সম্ভবত অজ্ঞান ছিলেন। এখন কথা হলো, মির্জা ফখরুল ব্যাংকক কি আসলে চিকিৎসা করাতে গিয়েছেন, নাকি তিনি সেখানে রয়ের কারোর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, সেটা অনুসন্ধানযোগ্য। এই খবর আমরা পাবো না, কারণ ইন্টেলিজেন্স যদি দেশের কাজ করত, দেশের স্বার্থে কাজ করত, এনএসআই বা ডিজিএফআই যদি দেশের স্বার্থে কাজ করত, তাহলে তাদের কাছে তথ্য চলে আসতো এবং সেই তথ্যটা জাতির স্বার্থে জানিয়ে দিত অথবা সরকারকে জানাতো। কিন্তু এখন ইন্টেলিজেন্স নিজে কোনো তথ্য দেশের স্বার্থে কাউকে জানায় না। যেমন আমরা মির্জা ফখরুলের কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি আমরা, জাতীয় পার্টির যে এক সময়ের নেতা আনিসুল ইসলাম মাহমুদ, তারপরে আপনার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ,
এরপরে আপনার স্থানীয় সরকার শিক্ষা উপদেষ্টা, তাদের সাথে একসাথে বাঁশি বাজাচ্ছেন, কবিতা পড়ছেন। এরা কারা? তার এক সময়ের ছাত্র জীবন কলিগ, এরা সব ছাত্র ইউনিয়ন করতো। মির্জা ফখরুল ছাত্র ইউনিয়ন করতো, আনিসুল ইসলাম মাহমুদও ছাত্র ইউনিয়ন করতো। শুধু তাই নয়, 1989 সালে 1989 সালে এই আনিসুল ইসলাম মাহমুদ এরশাদের শেষ পর্যায়ে, যখন এরশাদের মন্ত্রী পরিষদের মন্ত্রী, তখন ফখরুল ইসলাম আলমগীরকে একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। কোথায়? বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসে একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। কারণ তখন তিনি শিক্ষকতার পেশায় নেই এবং ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যানও তখন নির্বাচিত হননি। তার পরিস্থিতি দেখে মানে তাদের সাথে তাদের একটা সম্পর্ক কিন্তু আছে। সেই কৃতজ্ঞতা স্বরূপ জাতীয় পার্টিকে পুনর্বাসন এবং মুক্তিযুদ্ধের প্রজেক্টকে সামনে আনা, এবং তখনই যখন বিশ্বব্যাংকে চাকরির ব্যবস্থা করে দেয়, তখনই কিন্তু ডিজিএফআই বলেছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়ের সাথে যুক্ত। 89 সালের কথা, কিন্তু রয়ের সাথে যুক্ত হয়ে গেছে। চাইছে তাদের একটা লোক আসলে চাকরির সাথে যুক্ত থাকুক। এই কারণে আনিসুল ইসলাম মাহমুদ সহযোগিতা করে তাকে চাকরিটা নিয়ে দিয়েছিল। আরেকটা বিষয় হলো, মান্নান ভূঁইয়া যদি এতদিন বেঁচে থাকতো এই পর্যন্ত, তাহলে জানেন কি হতো? মান্নান ভূঁইয়া এতদিনে মির্জা ফখরুলের পাশ হয়ে সালাম করতো। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই কাজটি করেনি, মান্নান ভূঁইয়া যে কাজটি করতে পারেনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতদিনে সেই কাজটি করে তিনি সফল হয়ে গিয়েছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটিকে পুরো নিজের ছাঁচে, ছাত্র ইউনিয়ন, বামপন্থী কমিউনিস্টদের ছাঁচে ঢেলে সাজিয়ে ফেলেছেন। আর যারা দুই একজন অন্য ছিল তাদেরকেও মনোমগজ ওয়াশ করে ফেলেছেন। কাউকে স্বার্থের রশিতে আবদ্ধ করে ফেলেছেন। যেমন মির্জা আব্বাস জাতীয়তাবাদী লোক ছিল, তাকে স্বার্থের রশিতে আবদ্ধ করে ফেলেছেন। তার ব্যাংক আছে, বিশাল সাম্রাজ্য আছে, দখলকৃত জমি আছে, অনেক টাকা পয়সা, এগুলার রক্ষণাবেক্ষণ নিরাপত্তার জন্য তিনি ভারতপন্থা হতে শুরু করেছেন। তো মির্জা ফখরুল যে কাজটি করতে চেয়েছিল, খালেদা জিয়াকে কমান্ডহীন করে দেওয়া, এখন খালেদা জিয়াকে কমান্ডলেস করে দেওয়া হয়েছে, কমান্ডহীন করে দেওয়া হয়েছে। এখন খালেদা জিয়ার আর কোনো ভ্যালু নেই। তারেক রহমানও নিজেকে টেকানোর জন্য কোনো উপায় নাই, হয়ে যাবে। কথা না শুনলেই বলে দিবে তারেক রহমান এখন আর দলের নেতা না। সুতরাং মান্নান ভূঁইয়া যেটা পারে নাই, মির্জা ফখরুল সেটা করে দেখিয়ে দিয়েছে। এই হলো দেশের অবস্থা, বিএনপির অবস্থা। এখন কথা হলো, যারা আমার মতো জীবনে প্রথমবার বিএনপিকে ভোট দিয়েছিলেন, একবারই ভোট দিতে পেরেছেন অথবা অনেকবার দিয়েছেন এর আগে, তারা কি মনে করছেন আপনারা যে বিএনপি আগের মতোই আছে? বিএনপি আশা ভরসার প্রতীক হতে পারবে? বিএনপি তো আমার দৃষ্টিতে ব্যর্থ হয়েছে। 2006 সালে ক্ষমতা থাকা অবস্থায় লগি বৈঠা দিয়ে, তারা ক্ষমতায় লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ মানুষ মেরেছে, নিরাপত্তা দিতে পারেনি। ক্ষমতায় এসেও এদেশের মানুষ তাদের হাতে নিরাপদে ছিল না। সবাই অনেক ভালো থাকবেন। কি হয়ে গেল মির্জা ফখরুলের ধারণা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।